মধ্যম আয়ের দেশগুলোতে বাইকের প্রতি চাহিদা একটু বেশি থাকে, আর উত্তম না উচ্চ আয়ের দেশগুলোতে বাইকের থেকে গাড়ির প্রতি চাহিদা বেশি থাকে। আসলে গাড়ির প্রতি চাহিদা কেন বেশি থাকবে না বলেন? একটা গাড়ি যে পরিমাণ সেফটি দিতে পারে, একটা বাইক কিন্তু সেই পরিমাণ সেফটি দিতে পারে না। যদিও বাইকের থ্রিল অ্যাডভেঞ্চার অনেক বেশি থাকে, তারপরও গাড়ি আসলে ওভারঅল একটা পরিবারের জন্য জোস। কিন্তু আমাদের দেশের আমাদের বর্তমান যে আয়, সেই আয়টা কিন্তু মোটরসাইকেলকেই প্রেফার করে, কারণ আমাদের এখনও মাথাপিছু গড় আয় $3000 ক্রস হয়নি। যখন ক্রস হবে দেখবেন যে অটোমেটিক্যালি সবাই গাড়ির দিকে মুভ করতেছে, কারণ বেশি সেফটির দিকে মুভ করবে। কিন্তু আমাদের দেশে এই বাইকের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার পিছনে একটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে যে সময় বাঁচানো। কী পরিমাণ যানজট যে হয়, সেই যানজটের মধ্যে একটা বড় গাড়িতে বসে থেকে সময় নষ্ট করা থেকে বেটার একটা বাইক কিনে কিছুটা সময় হলেও আগে যাওয়া। কিছুটা সময় না, মোটামুটি একটা গাড়িতে যেখানে 3 ঘন্টা লাগে সেখানে একটা বাইকে 1 ঘন্টায় কাভার হয়ে যায়। আসলে আমরা বাইকে কেন আসছি? আমরা বাইকে আসছি আমাদের যে কর্মঘণ্টা, আমাদের যে সময়, সেই সময়টাকে বাঁচানোর জন্য এবং সেই সময়টাকে কাজে লাগানোর জন্য। এখন আমাদের দেশের যে সিটিতে যে নতুন নিয়ম করা হয়েছে বা আইন করা হয়েছে, যদিও সেটা এখনও কোথাও কার্যকর হতে দেখিনি, সেটা যদি আসলে কার্যকর করা হয় তাহলে কিন্তু আমাদের অনেক অনেক কর্মঘণ্টা নষ্ট হবে, যেটার মূল্য কোটি কোটি টাকা। সেফটির অ্যাওয়ারনেসটা আসলে শুধু গতির উপর নির্ভর করে না, অনেক কিছুর উপর নির্ভর করে। একজন বাইকার যে শুধুমাত্র 30 গতিতে চালালে সে নিরাপদ থাকবে, যে না, বিষয়টা তা না। ওভারঅল প্রেক্ষাপটের মাধ্যমে যে কোনো যানবাহনের সেফটি এনশিওর করতে হয়। শুধুমাত্র আমি আমাকেই সেভ করলাম কিন্তু অন্যরা আমাকে সেভ করলো না, সেটা তো আর কিছু বলার থাকবে না, কিছু করার থাকবে না। কেউ কি চাইবে জেনে শুনে নিজের জীবনকে বিপন্ন করতে? এখন দেখেন এখানে সবগুলো যানবাহন কিন্তু 40-50 কিলোমিটার গতিতে চলছে, যদিও এখানে স্পিড ব্রেকার, কিন্তু স্পিড ব্রেকার পার হওয়ার পর এইখানে কিন্তু সবাই মোটামুটি 60 কিলোমিটার গতি চলবে। এখন এই 60 কিলোমিটার গতির মাঝখানে বা পাশ দিয়ে আমি যদি 30 কিলোমিটার গতিতে যাই, সেটা কি মানানসই হবে? কোনোভাবেই মানানসই হবে না। এই দেখেন টঙ্গীর উপর দিয়ে কত সুন্দর একটা ফ্লাইওভার হয়েছে, চিন্তার বাইরে। এই ফ্লাইওভারটা কেন করা হয়েছে? একটু সময় সেভ করার জন্য। এখন এরকম একটা ফ্লাইওভারের উপরে আমি যদি 30 কিলোমিটার গতিতে চালাই, তাহলে নিচ দিয়ে যাওয়ার ফ্লাইওভার দিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কী হলো? তো বিষয়টা আসলে আমরা যেমন বুঝতে পারতেছি, কিন্তু আমার প্রশ্ন, তারা কেন আমাদের মতো করে বুঝতে পারে না? আমি যদি এখন সাইডে যাই তাহলে সে কততে যাচ্ছে? স্বাভাবিক, এখানে রোড ফ্রি আছে, আমি ফ্রিলি স্মুথলি চালিয়ে চলে যাব। যেখানে সিগন্যাল থাকে সেখানে সিগন্যালে দাঁড়াবো, যেখানে জ্যাম থাকে সেখানে তো আমি জোরে চালাতে পারছি না। এমন যদি হতো ঢাকা সিটিতে কোনো প্রকার কোনো যানজট নেই, সিগন্যালও বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তাহলে হয়তোবা আমাকে 40 কিলোমিটার গতিবেগ দিলে কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু 30 তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নানা কারণে গ্রামের বাড়িতে আসি এবং গ্রামের বাড়িতে এসে অনেক কিছুই করি, অনেক এনজয় করি। কিন্তু এইবার আমার গ্রামের বাড়িতে আসার পেছনে সবচেয়ে বড় যে কারণ, আসলে বড় না, একটাই কারণ, সেটা হচ্ছে আমার ভাইয়ের উপজেলা চেয়ারম্যান ইলেকশন। বড় কথা হচ্ছে যে আমার ভাই এই পর্যন্ত পরপর 3বার ইউপি চেয়ারম্যান। সে একজন সফল চেয়ারম্যান না হলে কি সে পরপর 3বার হয়? আমাদের কাছে জয় পরাজয় নিছক একটি রেজাল্ট মাত্র। অ্যাকচুয়ালি আমরা এই বড়িগ্রামের মানুষ, আমাদের গ্রামের যারা নেতৃত্ব দিয়েছেন তারা আসলে খুবই সফল। এই গ্রাম থেকে আমাদের গ্রামের একটি ছেলে আজকে এই উপজেলা চেয়ারম্যান ইলেকশন করে সে পুরো উপজেলার এখন প্রধান। এটা তো শুধু একটা কেন্দ্র, গতকালকে সারা বারহাট্টা উপজেলায় প্রায় 50টা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 50টা কেন্দ্রতে আমাদের গ্রামের আশেপাশে গ্রামের এবং ওই এলাকার স্থানীয় অনেক নেতা কর্মী তারা অনেক পরিশ্রম করে এবং ফাইনালি নির্বাচনে জয় লাভ করে। এই জয়টা আমি মনে করি এই বারহাট্টা উপজেলার সাধারণ মানুষের সবার। আমার ভাই আসলে সে এমন একজন মানুষ, সে তার মন মানসিকতা এরকম যে সে জয়ী হলেও মানুষের সেবা করবে, পরাজিত হলেও মানুষের সেবা করবে। কিন্তু আল্লাহর কি রহমত, তিনি এ পর্যন্ত 4টা ইলেকশন করলো, একটাতে উনি পরাজিত হননি। গণমানুষ, সাধারণ মানুষ, স্পেশালি ইয়াং জেনারেশন, তারা সবাই আমার ভাইকে অসম্ভব লেভেলে সাপোর্ট করেছে এবং যার কারণে আমার ভাই আজকে বিজয়ী। আমার এই সুজুকি জিএন বাইকটা দিয়ে এর আগেও বেশ কয়েকটা লং ট্যুর হয়েছে, কিন্তু ওইভাবে মোটো ব্লগ করা হয়নি, আপনাদেরকে দেখানো হয়নি। আসলে এই বাইকটা মোটো ব্লগিং করার জন্য, ট্যুর করার জন্য, ট্রাভেল করার জন্য, সিটি রাইড করার জন্য এক কথা অলরাউন্ডার একটা বাইক। তবে হ্যাঁ, কিছু তো ঘাটতি বা কিছু তো কমতি সব বাইকেই থাকে, এই বাইকেরও ঘাটতি আছে, কমতি আছে। তো সেটা আমি এই বাইকটা যখন রিভিউ করব তখন আপনাদের মধ্যে শেয়ার করব এবং রিভিউ করব ঠিক 5000 কিলোমিটার হলে। এখন হচ্ছে 4502 কিলোমিটার। 4502 কিলোমিটার একটা বাইক চালিয়েছি, যেখানে এখন পর্যন্ত অশান্তি বা ভোগান্তি খুবই কম পেয়েছি। আসেন, এখন আপনি আমার সুজুকি জিএন বাইকটা চালাবেন। আসেন, আপনার রিভিউ নিব। রিভিউ আমি বাইকার, মোটর ব্লগার, বাইক নিয়ে কথা বলি, আমি অনেক কিছুই বোঝার চেষ্টা করি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি। তো এখন আমি যার ইন্টারভিউ নিব উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই মিল্টন ভাই, এবং নেত্রকোনা এলাকায় মিল্টন সান নামে পরিচিত। এবং ওনার কাছ থেকে মন্তব্য এই কারণে নিব, উনি আসলে বাইক স্পেশালিস্ট না, যদিও উনি ফুটবলের সেই লেভেলের স্পেশালিস্ট এবং ফুটবল নিয়ে অনেক কথা বলে। বাংলাদেশে যারা ফুটবল বিশেষজ্ঞ আছে আমার মতে উনি তাদের মধ্যে একজন। তো উনি ওনার কাজের সুবাদে উনি বাইক চালান এবং সেই সাথে ওনার বাইকের প্রতি ভালো লাগা ছিল। ওই যে শিক্ষক মানুষ, শিক্ষকরা তো আসলে খুব বেশি তাদের ভালো লাগা, ভালোবাসা ওইভাবে প্রকাশ করেন না। তো যাই হোক, তো মিল্টন বাইকে আমার এই বাইকটা চালাতে দেখে আমারও খুব ভালো লাগছে, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তো মিল্টন ভাইয়ের কাছে শুনবো যে আমার এই সুজুকি জিএন 125 বাইকটি ওনার কাছে কেমন লাগলো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাইকের প্রতি দুর্বলতা ছোটবেলা থেকে, আর আমি এই বাইক নিয়ে স্টাডি করি। বাইক এবং স্পোর্টস দুটি আমার খুব পছন্দের বিষয়। আমি কিছুক্ষণ আগে বাইকটা আমি তরুর এই বাইকটা আমি রাইড করার আমার সুযোগ হইল। আমার কাছে মনে হয়েছে যে খুবই চমৎকার একটা বাইক, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করলে ভালো হবে আমি জানি না, তো আমার কাছে ভালোই লাগছে। এরকম বাইকগুলো যদি সুজুকি কোম্পানি আবার বাজারে ছাড়তো, আমার মনে হয় যে বাজার দখল করবে। ধন্যবাদ। তো অটোমেটিক্যালি একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেল যে এই বাইকগুলা কেন বাজারজাত সুজুকি করছে না এবং কেন এই বাইকগুলা তারা নিয়ে আসছে না এবং বিক্রি করছে না। তো এই প্রশ্নের উত্তর আমি কিছুক্ষণ পরেই দিব। সুজুকি কর্তৃপক্ষ এই বাইকটা পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল এবং তাদের আশা ছিল হয়তোবা এই বাইকটা একটা ভালো মার্কেট পাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা স্টাডি করে দেখেছে, মার্কেট দেখেছে, এই বাইকটার আসলে ওইভাবে মার্কেট নাই। কিছু মানুষ যারা বাইক সম্পর্কে বুঝে, বাইকের প্রতি রুচিশীল, তারা হয়তোবা এই বাইকগুলো কিনবে। আলটিমেট এই গুটি সংখ্যক মানুষ কিন্তু একটা বাইকের মার্কেট না। একটা বাইকের কিন্তু টার্গেট থাকে, প্রত্যেকটা বাইকেরই কিন্তু একটা টার্গেট থাকে। সে টার্গেট ফিল আপ না হলেও ওই বাইকটা দিয়ে আসলে ব্যবসা করতে পারে না। এখন দিন শেষে তারা যতই আপনার শখ পূরণ করুক না কেন, দিন শেষে একটা ব্র্যান্ড কিন্তু তাদের বিজনেসের কথা চিন্তা করবে। বিজনেস যেখানে নাই সেখানে কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানি কখনোই যাবে না। আমার সামনে যে গাড়িটা দেখছেন, এই গাড়িগুলো স্পেশালি তৈরি করা হয় এরকম বড় বড় মোটা মোটা গাছে গুড়ি টানার জন্য। এবং যতবারই এই গাড়িগুলো আমার সামনে পড়ে ততবারই অবাক লাগে।
কি সুন্দরভাবে মাঝখানে রেখে এত ভারী ওজনদার গাছের গুড়িগুলো নিয়ে যাচ্ছে। তবে এই গাড়িটা অনেক পুরাতন, যার কারণে অবস্থা বেশি একটা ভালো না, চাকাটাও বেঁকে গিয়েছে। ময়মনসিংহের গরিপুর এলাকায় আসলে এই ধরনের গাড়িগুলো দেখা যায়। একজন মেকানিক কতটা জনপ্রিয় হলে মানুষ এভাবে শোকাহত হয়। এই যে শামসুল হক, শামসু মেকার, ওনার কাছে একবার আমার বাইক সার্ভিস করানোর সুযোগ হয়েছিল অনেক বছর আগে। তো ওনার মৃত্যুর খবরটা শুনে আমার এখন খারাপ লাগছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কার যে কখন মৃত্যু দিয়ে রেখেছে বোঝা মুশকিল। যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন। আপনারা সবাই দোয়া করবেন শামসু মেকারের জন্য। খুবই সুন্দর একটা এলাকা, আমার চাচার পাশে এলাকা, গরিপুর সরকারপাড়া। ছোটোবেলায় যখন আসতাম তখন আমার এই চাচার বাসা ছিল একটা নার্সারি, আর আমার চাচা থাকতো কোয়ার্টারে। তখন এইখানে দৌড় দিয়ে চলে আসতাম এই নার্সারিতে সময় কাটানোর জন্য, কারণ এখানে যে সুন্দর এনভায়রনমেন্ট চিন্তার বাইরে। যদিও এখন শহরের আধুনিকায়ন এখানেও চলে আসছে। এই ধরনের গেটগুলো আসলে ওইভাবে চোর ডাকাত নিরাপত্তার জন্য তৈরি করা হয় না, তৈরি করা হয় গরু ছাগল ঢুকে যেন বাগানে গাছ না খায়। আচ্ছা 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 আচ্ছা, বড় ভাইয়ের পিছনে রাখি। এটা ইউনিক ভিনটেজ, এটা হলো ভিনটেজ কালেকশন, ক্লাসিক রয়্যাল। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কই? ও এদিকে। ইবু, ইবু তুমি কেমন আছো? এই এই আসো 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 আসো, তোমাকে এটা বসাই দিয়ে আসো, এটা বসাই দিয়ে আসো। ইবু ইবু, হ্যাঁ 125। মুসা কই? মুসা এটা 1942 সালের মডেল, 2013 সালে বাংলাদেশে আসছে। আমি 4-5টার মধ্যে একটার গর্বিত মালিক। হ্যাঁ চলেন চলেন চলেন। হ্যাঁ দাও দাও দাও, চাপ দাও, হ্যাঁ দাও। এটা স্পিকার, গান শুনে। আসো আসো, ওদিকে গরম গরম গরম, আসো। এটা ব্যাগ, চলো আমরা ভিতরে যাই, আসো। তো জ্যাকেট, জ্যাকেট ওইখান দিয়া, ওকে ওকে। অনেক দিন পর এই ত্রিশালের রাস্তা দিয়ে ঢাকায় ব্যাক করছি। আসলে এই রাস্তাটা অনেক দিন ধরে যাওয়া হয় না, এবং লাস্ট যখন আমি আসছিলাম অনেক বছর আগে, তখন এই ব্রিজটা ছিল না। আমার স্পষ্ট মনে আছে যে নৌকা দিয়ে আমাকে এই ব্রহ্মপুত্র নদী পার হতে হয়েছিল। তো এই ব্রহ্মপুত্র নদীর এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি এখান দিয়ে যাওয়া আসা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা এই এলাকায় থাকেন তারা তো এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায়ই এখানে বিকালে ভিড় জমায়, কিন্তু আজকে মানুষজন নাই। আর এই নদীর আশপাশ এলাকা খুবই সুন্দর। ব্রহ্মপুত্র নদীর অবস্থা এখানে খুবই করুণ, কিন্তু এই ব্রহ্মপুত্র নদী কিন্তু পৃথিবীর দীর্ঘতম নদীদের মধ্যে অন্যতম, এবং এই নদীটি অনেক বড়। এটা চায়না থেকে উৎপন্ন হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসে অবশেষে শীতলক্ষ্যা নদী হয়ে পদ্মা নদীর সাথে মিশেছে, মেঘনা নদীর সাথে মিশেছে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর আমার এই সুজুকি জিএন 125 এর কথা কি বলবো, যেখানেই যাই আত্মীয় স্বজন সবাই এই বাইকটা দেখে অবাক হয়, এবং আরও বেশি অবাক হয় যখন শুনতে পায় এই বাইকটা একটা জাপানি বাইক। পরবর্তীতে যখন বুঝতে পারে যে জাপানি বাইক, তখন তারা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হয়ে আমাকে বলে, আমি এত পুরনো বাইক কিভাবে পেলাম, আর এত পুরনো বাইক এত নতুন কিভাবে হলো। তা আমাকে অনেক কষ্ট হয় তাদেরকে বুঝাতে, যেটা আসলে ব্র্যান্ড নিউ একটা বাইক, কিন্তু সামহাউ এটার মডেলটা পুরনো।
যাই হোক, অবশেষে তারা বুঝতে পারে, অনেকে আবার বুঝতে পারে না। যাই হোক, যারা বুঝতে পারে না তাদের জন্য এক বুক বেদনা। তো যাই হোক, আমার এই সুজুকি জিএন 125 দিয়ে এই প্রথম মোটো ব্লগিং করছি। এর আগে 2-1টা ট্যুর দিয়েছি, কিন্তু ওইভাবে মোটো ব্লগ করা হয়নি। তো ভবিষ্যতে ইচ্ছা আছে আরো ব্লগ করা। আর এই বাইকটা আমি আপ্রাণ চেষ্টা করব বিক্রি না করার জন্য, বাইকটা যেন আমার সাথে থাকে। তো এইখানে আমাকে দেখে আবার কিছু ভাই দাঁড়িয়ে গিয়েছে। ভাই, আপনারা কি আমাকে চিনেন? আমি কে? চকলেট বাইকার যে হেলমেট ছাড়া বাইকার পছন্দ করেন তা কি জানেন? আসলে আমাদের লোকাল এলাকা তো আমরা না, লোকাল এলাকা যেটা হোক, এটা তো একটা মোটামুটি হাইওয়ে, তাই না? আপনারা খুব ভাগ্যবান, আপনারা ভাগ্যবান যে এখানে হাইওয়ে। তো আমাদের বাইকিং কমিউনিটিতে একটা কথা সবাই বলে, নো হেলমেট নো রেসপেক্ট। ইভেন ফুয়েল পাম্পগুলোতেও বলে নো হেলমেট নো ফুয়েল, তাই না? তো এখন আমি যদি আপনাদেরকে হেলমেট না পরার কারণে রেসপেক্টটা যদি না করি, তাহলে আমার মনে হয় না যে একটু অপমানজনক হলেও এটা সত্য যে আপনারা নেক্সট টাইম হেলমেট পরো। এবং আমার এই ব্লগটি এই ত্রিশাল এলাকার যারা দেখবে তারা কিন্তু কমেন্টে বলবে, নেক্সট টাইম যদি আপনারা হেলমেট না পরেন, তারা কিন্তু কমেন্টে বলবে যে ভাইয়েরা এখনো হেলমেট পরে না। তো আপনাদের জন্য এটা তো খুবই লজ্জার একটা ব্যাপার হবে, তাই কি? হেলমেট ছাড়া অকটেন দিয়েন না ভাইদের। তো অনেকভাবে আমরা বুঝাই হেলমেট পরেন নিজের নিরাপত্তার জন্য, কিন্তু এটা তো হাইওয়ে, তো এটা তো হাইওয়ে। ওই যে বাসটার সাথে আপনার সংঘর্ষ লেগে আপনার দুর্ঘটনা ঘটবে, বাসওয়ালা জানে না যে আপনি বাজারে আসছেন, বুঝেন নাই? আমাদের তো এই যে বাইকই নিষিদ্ধ করে দিচ্ছে শুধুমাত্র এই আপনাদের কারণে। আপনারা হেলমেট পরেন না, বাসা থেকে বের হলে হেলমেটটা নিয়ে বের হবেন, বুঝছেন বড় ভাইয়া? খুব সাধারণ মানুষের মতোই রাস্তাঘাটে আমি একাই ভ্রমণ করি, দূর দূরান্তে যাই, অনেক জায়গায় যাই। কত মানুষের সাথে দেখা হয়, কত বাইকারের সাথে দেখা হয়। কেউ হেলমেট না পরলে খুব একটা গায়ে লাগে না, তবুও নিজ দায়িত্ববোধের জায়গা থেকে যখনই সুযোগ পাই বাইকারদেরকে বলি, ভাই প্লিজ হেলমেটটা পরেন। কিন্তু যখন কোনো বাইকার এসে আমাকে বলে যে ভাইয়া আমি আপনাকে চিনি, রেগুলার আপনার ব্লগ দেখি, তখন খুব খারাপ লাগে। আসলে আমি অনেকের মতোই হতে পারি না, আমি হয়তোবা একটু ডিফারেন্ট, আমি হয়তোবা ওইভাবে ফেম সিক করি না। কেউ এসে বলল যে ভাই আমি আপনার ফ্যান, শুভাকাঙ্ক্ষী, ফলোয়ার, সহজে গলে গেলাম যে না। আমার কোনো একজন ফ্যান, বন্ধু, শুভাকাঙ্ক্ষী যে কেউ যখন দেখি হেলমেট ছাড়া সে বাইক চালাচ্ছে, তখন আসলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, খারাপ লাগাটা চলে আসে, রাগ চলে আসে। এত 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 ব্লগে আমি হেলমেটের কথা বলেছি, তবুও অনেকেই গুরুত্ব সহকারে দেখছেন না। আমার সামনে হেলমেট পরে এসে কথা বলাটা থেকেও গুরুত্বপূর্ণ আপনার বাস্তবিক জীবনে, আপনার জীবনে সবসময় হেলমেট পরে বাইক রাইড করাটা। আজকে দেখেন যে 4জন ভাইয়ের সাথে দেখা হলো, তারা হয়তোবা আমার উপর মন খারাপ করেছে, কিন্তু তার থেকেও বেশি মন খারাপ করেছে আমি তাদের প্রতি, তাদের পরিবারের কথা চিন্তা করে, তাদের সেফটির কথা চিন্তা করে। তো বন্ধুরা, আমার এই হেলমেট নিয়ে বাড়াবাড়িটা আমি জানি অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আসলে মানতে পারি না। আমি চাই বাংলাদেশের সকল বাইকার নিরাপদ থাকুক, নিরাপদে বাইক চালাক, ভ্রমণ করুক, বাইকের আনন্দটা ভালো মতো নিক। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ একটা সময় আসবে যখন বাইকাররা নিজেদের নিরাপত্তার কথা বুঝতে পারবে এবং সবাই হেলমেট পরে, শুধু হেলমেট না, ভালো মানের সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবে, ভ্রমণ করবে, ট্যুর করবে, ট্রাভেল করবে, যাবে অনেক দূর দূরান্ত। হোক সেটা বাসার পাশের কোনো বাজার, হোক সেটা কক্সবাজার কিংবা লাদাখ। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।